মনে করে চলে যাব। যদিও এখানে প্রথম থেকে বলা হয় নাট্যশাস্ত্রের বইটার রাইটার কি বলেছিলেন? হ্যাঁ, নাট্যশাস্ত্র বইটার রাইটারটা কি বলেছিলেন? অঞ্জলিকা মুখোপাধ্যায়। অঞ্জলিকা মুখোপাধ্যায়। অঞ্জলিকা মুখোপাধ্যায়। এখানে দেখো বলা হয়েছিল প্রথমেই এখানে যে আত্রেয় প্রমুখ মুনিগণ, ঠিক আছে। আজকে মনে হয় একটা পরীক্ষা যাবে, এই নাট্যশাস্ত্রের উপরে পরীক্ষা নেওয়া হবে। মানে আগের দিন যতটা পড়ানো হয়েছিল তার উপরে এখনও সব কোয়েশ্চেনগুলো করতে পারিনি। যদি আজকে নাও নিতে পারি কালকে অবশ্যই নেব। মানে কিছুটা হয়েছে, সবটা এখনও হয়ে ওঠেনি। দেখো কী বলছে যে এখানে কয়েকজন মুনি যারা হচ্ছেন আত্রেয় প্রমুখ মুনি, আত্রেয় প্রমুখ মুনিগণ ভরতের কাছে এসেছে যে পাঁচটা প্রশ্ন করছে। বলছে পঞ্চ প্রশ্নান ব্রবীহীনঃ, পাঁচটা প্রশ্ন করছে। কি কি সেই পাঁচটা প্রশ্ন? না, 2 নম্বর শ্লোকে বলা হয়েছিল ইয়ে রসাহ ইতি পঠ্যন্তে নাট্যে নাট্য বিচক্ষণৈঃ রসত্বম কেন বৈ তেষাম এতদ আখ্যাতমর্হসি। মানে নাটকে যে রস ব্যবহার করা হয়, নাটকে যে রস ব্যবহার করা হয় সেইগুলোকে রস কেন বলা হয়? ইয়ে রসাহা নাট্যে পঠ্যন্তে, ইয়ে রসাহা, নাটকে যাদেরকে রস নামে ভূষিত করা হয়েছে তাদেরকে রস কেন বলা হয়? এটা প্রথম প্রশ্ন। ভাবাশ্চৈব কথম প্রক্তাহা, এবং ভাবগুলি এবং ভাব কেন বলা হয়? রস ভাব, ভাব কেন বলা হয়? ঠিক আছে। এবং আরও কি প্রশ্ন ছিল? সংগ্রহ কারিকা এবং নিরুক্ত কাদের বলে? তাহলে রসগুলিকে রস কেন বলা হয়, ভাব কেন বলা হয়, সংগ্রহ কারিকা নিরুক্ত, সংগ্রহ কাকে বলে, কারিকা কাকে বলে, নিরুক্ত কাকে বলে, এইভাবে মোট 5টা প্রশ্ন করেছিল। কারা করেছিল? আত্রেয় প্রমুখ মুনিগণ। কাদের করেছিল? কাকে করেছিল? না, ভরত মুনিকে। এবং সেই আত্রেয় প্রমুখ যে মুনিগণ, সেই মুনিগণের কথা শুনে, প্রশ্ন শুনে এখন ভরত উত্তর দিচ্ছেন। ভরত উত্তর দেবেন, ঠিক আছে। কাকে উত্তর দেবেন? না, ওই মুনিগণকে উত্তর দেবেন। কি বলছে যে অহম বহ কথয়িষ্যামি নিখিলেন তপোধনাঃ সংগ্রহম কারিকাম চৈব নিরুক্তম চ যথাক্রমম। মানে ভরত এখানে বললেন যে আমি তোমাদেরকে সেই ব্যাখ্যা করব। কি ব্যাখ্যা করব? সংগ্রহ কারিকা এসব ব্যাখ্যা করব, ঠিক আছে। সংগ্রহ কারিকা নিরুক্ত কাকে বলে সেগুলো ব্যাখ্যা করব। এবং এগুলো দেখো পরে বলছে, যেগুলো প্রশ্নাত্মক সেইগুলো বলছি। দেখো 10 নম্বর যে কারিকাটা আছে, রসাহ ভাবাহ অভিনয়াহ ধর্মী বৃত্তি প্রবৃত্তয়ঃ সিদ্ধিস্বরাস্তথাতোদ্যম গানম রঙ্গশ্চ সংগ্রহ। কি বলছে? রসাহ ভাবাহ অভিনয়াহ ধর্মী বৃত্তি প্রবৃত্তয়ঃ সিদ্ধিস্বরাস্তথাতোদ্যম গানম রঙ্গশ্চ সংগ্রহ। মানে এখানে বলা হচ্ছে যে নাট্যশাস্ত্রের যে সংগ্রহ বলা হলো না, যে 5টা প্রশ্ন করা হলো যে রস কেন বলা হয়, ভাব, ভাব কি, সংগ্রহ কি, কারিকা কি, নিরুক্ত কি, 5টা প্রশ্ন করা হলো। মানে মুনিগণ ভরতকে 5টা প্রশ্ন করলেন। এবং সেই 5টা প্রশ্ন, তার মধ্যে এখানে ভরত প্রথমে বলছেন ওই যে সংগ্রহ বলা হলো, সেই সংগ্রহের মধ্যে কি কি আলোচনা করা হয়েছে সেটা দেখাচ্ছে। সংগ্রহের মধ্যে কি কি আলোচনা করা হয়েছে তা দেখাচ্ছে। না, সংগ্রহের মধ্যে কি কি আলোচনা করা হয়েছে বলছে রস ভাব অভিনয় ধর্মী বৃত্তি প্রবৃত্তি, রস ভাব অভিনয় ধর্মী বৃত্তি প্রবৃত্তি, সিদ্ধি স্বর তথা আতদ্দীয় গান রঙ্গ। মোট যতটা সম্ভব 11টা বিষয় আছে। 11টা রস ভাব অভিনয় 3টে, ধর্মী বৃত্তি প্রবৃত্তি 6টা, সিদ্ধি স্বর 8টা, আতদ্দীয় গান রঙ্গ, হ্যাঁ, মোট 11টা বিষয় আছে। মানে সংগ্রহের মধ্যে মোট 11টা বিষয় নিয়ে আলোচনা আছে।
रस भाव अभिनय धर्मी वृत्ति प्रवृत्ति सिद्धिस्वर तथा आतद्य गान रंग এই 11টা বিষয়ে আলোচনা আছে সংগ্রহে। এখন দেখো বলছে যে ওখানে যে বলা হলো যে কারিকা, কারিকা কাকে বলা হলে না, কারিকা বলা হয়েছিল যে অল্পাভিধানেন ইয়ো অর্থ সমাসেন উচ্যতে বোধৈ সূত্রতঃ সানুপাঠিতা কারিকার্থ প্রদর্শিনী। মানে কারিকা হচ্ছে অর্থ প্রদর্শিনী, মানে যা অর্থকে প্রকাশ করে তাই হচ্ছে কারিকা। অর্থকে যা প্রকাশ করে তাই হচ্ছে কারিকা। অর্থকে যা প্রকাশ করে মানে ধরো কোনো একটা বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, কোনো একটা বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, সেইটাকে আরেকটু যেখানে বাড়িয়ে বলা হয় শ্লোকের মাধ্যমে, শ্লোকাকারে। কি বললাম, কোনো একটা ধরো বলা হলো যে বৃদ্ধির আদৈচ একটা সূত্র আছে, এটা অত্যন্ত সংক্ষিপ্ত একটা সূত্র। বৃদ্ধির আদৈচ খুবই সংক্ষিপ্ত একটা সূত্র। কারণ এই সূত্রটার যে অর্থ সেটাকে একটুখানি বাড়িয়ে বলা হলো। এই সূত্রটার যা অর্থ সেটাকে শ্লোক আকারে বাড়িয়ে বলা হলো। তাহলে দেখো ওই যে অত্যন্ত সংক্ষিপ্ত যে অর্থ বৃদ্ধির আদৈচ, এটার অর্থটাকে যেখানে একটু বিশেষ করে স্পষ্ট করে বলা হবে সেটা হবে কারিকা, এবং সেটা শ্লোক আকারে হতে হবে, সেটা শ্লোক আকারে হতে হবে। ঠিক আছে, মানে কারিকা মানে একটা শ্লোক, এক প্রকার শ্লোককে কারিকা বলে। তাহলে অত্যন্ত সংক্ষেপে বলা কোনো অর্থকে যেখানে একটু বিস্তার করে বলা হয়, ব্যাখ্যা করে বলা হয় শ্লোকের মাধ্যমে, সেটা হচ্ছে কারিকা। এবং পরে দেখো এই যে রস, ওই যে কি বললাম যে সংগ্রহে কি কি আলোচনা আছে, তার মধ্যে রস অন্যতম। মানে রস হচ্ছে প্রথম। রস কটা? রস হচ্ছে 8টা। শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র বীর ভয়ানক বিভৎস অদ্ভুত। 8টা রস কি কি? শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত। এই হচ্ছে 8টা রস। সংগ্রহে যে 11টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রস হচ্ছে একটা, প্রথম। দ্বিতীয় হচ্ছে ভাব। ভাব কটা? ভাব হচ্ছে ভাবও 8টা। ভাবও 8টা। ওই যে রতির হাসশ্চ শোকশ্চ ক্রোধোৎসাহ ভয়ং তথা যুগুপ্সা বিস্ময়শ্চেতি স্থায়ী ভাবাः প্রকীর্তিতাः। রতিঃ হাস শোক, ক্রোধ উৎসাহ ভয়। রতিঃ হাস শোক, ক্রোধ উৎসাহ ভয়। ঠিক আছে, 6টা। যুগুপ্সা বিস্ময় 8টা। মানে এগুলো কীভাবে? রতি নামক স্থায়ী ভাবটা শৃঙ্গার রসে পরিণত হয়, হাস নামক স্থায়ী ভাবটা হাস্যরসে পরিণত হয়, শোক নামক স্থায়ী ভাবটা করুণ রসে পরিণত হয়, ক্রোধ নামক স্থায়ী ভাবটা রৌদ্র রসে পরিণত হয়। ঠিক আছে, এই রকম মানে একটা স্থায়ী ভাব সেগুলো রসে পরিণত হয়, একটা স্থায়ী ভাব সেগুলো ক্রমানুসারে রসে পরিণত হয়। রতি শৃঙ্গারে পরিণত হয়, হাস হাস্যতে পরিণত হয়, শোক করুণে পরিণত হয়, এরকম। এবং বলা হয়েছিল ব্যভিচারী ভাব হচ্ছে 33টা। ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব 33টা। ব্যভিচারী ভাব বা সঞ্চারী ভাব হচ্ছে 33টা। কি কি? নির্বেদ গ্লানি শঙ্কা তথা নির্বেদ গ্লানি শঙ্কা অসূয়া মদঃ শ্রমঃ। নির্বেদ গ্লানি শঙ্কাখ্যস্তথা सूया মদশ্রম। निर्वेद ग्लानि शंका तथा सूया निर्वेद ग्लानि शंकाख्यस्तथा सूया श्रमः मदः मदः श्रमः आलस्य दैनो चिंता मोह स्मृति धृति। आलस्य दैनो चिंता मोह स्मृति धृति। তাহলে মোট হচ্ছে আগে হচ্ছে নির্বেদ গ্লানি শঙ্কা,
অসূয়া মদহ শ্রম 6টা, আলস্য দৈন চিন্তা মোহ স্মৃতি ধৃতি 12টা, ব্রীরা চপলতা হর্ষ 15টা, আবেগ জড়তা 17টা, গর্ব বিষাদ ঔৎসক্য 20টা, নিদ্রা অপস্মার, সুপ্তম বিবোধ অমর্ষ অবহিথম, উগ্রতা, মতি ব্যাধি তথা উন্মাদ এবং মরণ, ত্রাস বিতর্ক, এইগুলো হচ্ছে ব্যভিচারী ভাব। ত্রয়স্ত্রিংশত অমি ভাবা, এই যে ত্রয়স্ত্রিংশত অমি ভাবা মানে 33টা হচ্ছে এই ব্যভিচারী ভাব। সমাখ্যাতাস্ত নামতঃ। এবং দেখো পরে বলা হয়েছে সাত্ত্বিক ভাব। সাত্ত্বিক ভাব হচ্ছে 8টা, স্তম্ভ স্বেদ রোমাঞ্চ সরভঙ্গ বেপথু বৈবর্ণ্যম অশ্রু প্রলয়। দেখো বৈবর্ণ্যম একটা, অশ্রু আলাদা, প্রলয় আলাদা, মোট 3টে, স্তম্ভ স্বেদ রোমাঞ্চ সরভঙ্গ বেপথু, মোট 8টা হচ্ছে সাত্ত্বিক ভাব। এবং অভিনয় বলা হয়েছিল আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিক, মোট 4 প্রকার হচ্ছে অভিনয়। আঙ্গিক বাচিকশ্চৈব আহার্য সাত্ত্বিকস্তথা চত্বর অভিনয়া হিয়েতে বিজ্ঞেয়া নাট্য সংশ্রয়া। আঙ্গিক বাচিক আহার্য সাত্ত্বিক, এই হচ্ছে 4 প্রকার অভিনয়। পরে দেখো ধর্মী বলা হয়েছিল। ধর্মী হচ্ছে 2 প্রকার, লোকধর্মী এবং নাট্যধর্মী। তাই দেখো বলা হচ্ছে লোকধর্মী নাট্যধর্মীতি ধর্মীতি দুই বিধা স্মৃতঃ, ধর্মী 2 প্রকার। তারপরে বৃত্তি বলা হয়েছিল। বৃত্তি হচ্ছে 4 প্রকার, ভারতী সাত্ত্বতী কৈশিকী আরভটি। ভারতী সাত্ত্বতী কৈশিকী আরভটি বৃত্তি 4 প্রকার। চতস্র বৃত্তয়ো হেতা ইয়াসু নাট্যম প্রতিষ্ঠিতম, যেখানে নাট্য প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, তারপরে প্রবৃত্তি বলা হয়েছিল। প্রবৃত্তি বলছে আবন্তি দাক্ষিণাত্যা তথা চ উড্রমাগধি পাঞ্চাল মধ্যমা। আবন্তি দাক্ষিণাত্যা উড্রমাগধি পাঞ্চাল মধ্যমা, এই 4 প্রকার হচ্ছে প্রবৃত্তি। এবং সিদ্ধি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দৈবিকী এবং মানসী। সিদ্ধি 2 প্রকার, সিদ্ধি 2 প্রকার, দৈবিকী এবং মানসী। ঠিক আছে। তারপরে স্বর বলা হয়েছিল। স্বর যে শারীরা বৈ নবাশ্চৈব সপ্ত ষডজাদয় স্বরাহ নিষাদ ঋষভ গান্ধারো মধ্যম পঞ্চম ধৈবতাহ। মানে স্বর হচ্ছে 6 প্রকার, 7 প্রকার। সপ্ত স্বরাহ 7 প্রকার হচ্ছে স্বর। কি কি? ষড়জ, সরজ, নিষাদ, ঋষভ। ষড়জ নিষাদ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত। দেখো আমরা যেমন গান করতে গেলে সা রে গা মা পা ধা নি, সা রে গা মা ধা পা নি, সা রে গা মা পা ধা নি। আচ্ছা, সা রে গা মা পা ধা নি, ঠিক আছে, 7টা স্বর। এটা কি শাস্ত্রীয় ভাষায় বলা হচ্ছে ষড়জ। সরজ মূর্ধন্যস্ব ডয়সনড় বর্কিজ। ষড়জ মানে হচ্ছে সা। ঋষভ মানে রে, সা রে, ঋষভ। সা রে গা, গা মানে গান্ধার, গা মানে গান্ধার। ঠিক আছে। ষড়জ ঋষভ, ষড়জ ঋষভ, গা, গা মানে গান্ধার। সা রে গা মা, মা মানে হচ্ছে মধ্যম। সা রে গা, গা মা, মা মানে মধ্যম। পা, পা মানে পঞ্চম। সা রে গা মা পা। ধা, ধা মানে ধৈবত, ধা ধৈবত। সা রে গা মা পা ধা নি, নি হচ্ছে নিষাদ, নি হচ্ছে নিষাদ। এই হচ্ছে 7 প্রকার স্বর। আজকে নতুন হবে এখান থেকে যে সিদ্ধি স্বর তথা আত। হ্যাঁ বলো। স্যার বলছি যে
এই 7 প্রকার স্বরটা তো বুঝতে পারলাম, কিন্তু এখানে লেখা আছে সারিরজ ও বৈনব, এই 2 প্রকার স্বর 7 প্রকার, মানে এই দুটো মিলিয়ে মানে 7টা স্বর আছে নাকি? এই দুটো, এই সারিরজ ও বৈনবটা কি? সারিরজ বৈনব বলতে মানে আমরা গলায় যেটা করি সেটা সারিরজ, মানে শরীর থেকে উৎপন্ন হয়। সা রে এটা আমাদের গলা থেকে উৎপন্ন হয়, তাই না? গলাটা একটা, ঠিক আছে। হ্যাঁ, কী বললাম? হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? না স্যার, মাঝখানে শুনতে পাইনি। হ্যাঁ, দেখো সারিরজ মানে হচ্ছে যে সা, আমরা যে সা, সা রে গা মা পা ধা নি সা, এইগুলো তো আমাদের শরীর থেকে উৎপন্ন হচ্ছে, আমাদের গলা থেকে উৎপন্ন হচ্ছে, সেই জন্য বলছে সারিরজ, সেই জন্য বলছে সারিরজ, ঠিক আছে। আর বৈনজ বলতে যে বীণা, মানে আমরা যে বীণা বাজাই সেখানেও এই স্বরগুলো উৎপন্ন হয়, শুধু বীণাতে নয়, মানে সমস্ত বাদ্যযন্ত্রতে এগুলো উৎপন্ন হয়। এটা অ্যাকচুয়ালি বীণাটাকে অ্যাকচুয়ালি বলা হয়েছে, কিন্তু সমস্ত বাদ্যযন্ত্রতে উৎপন্ন হয়, ঠিক আছে। এই যে পাঠ্য ও গানের মাধ্যমে স্বরের কথা বলা হলেও আবার আলাদা করে উল্লেখ করা হলো সপ্তস্বর। আচ্ছা, যাই হোক, এখানে কোথাও বলা নেই, কিন্তু যেমন আমাদের গলা থেকে উৎপন্ন হয় সারে গামা পাধানিসা, এটা হচ্ছে সারিরজ। আর বৈনব বলতে বীণা থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে বৈনব। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে। দেখো এরপরে দেখো বলা হয়েছিল যে আতোদ্যম, আতোদ্য মানে হচ্ছে যে বাদ্যযন্ত্র। অ্যাকচুয়ালি আতোদ্য শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র। সেই আতোদ্য হচ্ছে 4 প্রকার। আতোদ্য 4 প্রকার। কি কি না? 4 প্রকার হচ্ছে, দেখো ততম, এটা এক প্রকার, এটা হচ্ছে প্রথম ততম। তারপরে হচ্ছে অবনদ্ধ, অবনদয়ধয়, অবনদ্ধ। ততম, অবনদ্ধম, ঘনম এবং সুশিরম, এই 4 প্রকার হচ্ছে আতোদ্য। ততম চৈবাবনদ্ধম চ ঘনম সুশিরমেব চ চতুর্বিধম চ বিজ্ঞেয়ম আতোদ্যম লক্ষণান্বিতম। ততম চৈবাবনদ্ধম চ, ততম অবনদ্ধম ঘনম সুশিরম। আচ্ছা, মানে বাদ্যযন্ত্র মানে বুঝতেই পারছো, যেগুলো দিয়ে গান বাজনা করা হয় সে বাদ্যযন্ত্র। সুশিরম কাকে বলে? সুশিরম মানে হচ্ছে যেগুলো বাঁশের তৈরি, বাঁশের তৈরি যে বাদ্যযন্ত্র সেটা সুশিরম, মানে হচ্ছে বাঁশি। অ্যাকচুয়ালি বাঁশিকে বলা হয় সুশিরম। মানে বাঁশিটা হচ্ছে সুশির ধরনের বাদ্যযন্ত্র, ঠিক আছে। বাঁশিটা হচ্ছে সুশির ধরনের বাদ্যযন্ত্র। তার কি বললাম? সুশিরম। আর কি? আর তন্ত্রী মানে হচ্ছে যে বাদ্যযন্ত্রগুলিতে তার থাকে, যে বাদ্যযন্ত্রগুলিতে তার থাকে, মানে তার দিয়ে তৈরি, যেমন বীণা, তানপুরা, এগুলো তার থাকে এখানে, তাই এইগুলো যে ততম, এইগুলো যে ততম, ঠিক আছে। তাহলে সুশিরো মানে হচ্ছে মানে বাঁশি, যেগুলো বাঁশের তৈরি। আর ততম মানে হচ্ছে তারযুক্ত যেগুলো, ততম মানে তারযুক্ত। তাহলে কোনগুলো হলো না, যে বীণা আর কি বললাম না, তানপুরা, এগুলো হচ্ছে তার থাকে এখানে, তাই এগুলো হচ্ছে ততম। আর অবনদ্ধ বলতে যে চামড়া দিয়ে যেগুলো তৈরি সেগুলো হচ্ছে অবনদ্ধ, যেগুলো চামড়া দিয়ে তৈরি সেগুলো হচ্ছে অবনদ্ধ, মানে চর্ম নির্মিত। যেমন ঢাক হচ্ছে অবনদ্ধ।
এবং ঘন, ঘন বলতে কি, যেগুলো হাত দিয়ে বাজানো হয়, হাত দিয়ে বাজানো হয় বলতে যেমন বা ঘন বলতে যেগুলো কাঁসার তৈরি, মানে কাঁসা বা কাঁসা নির্মিত, কাঁসা যে ধাতু, সেই ধাতু নির্মিত যে বাদ্যযন্ত্র সেটা হচ্ছে অবনদ্য। যেমন যেমন মৃদঙ্গ বা আর কি বলে ওটাকে, যে ঘণ্টা, এইগুলো হচ্ছে ঘনম। তাহলে কি হলো, ততম মানে হচ্ছে তার দিয়ে তৈরি যেগুলো, সে ততম, যেমন বীণা, তানপুরা প্রভৃতি। সুশিরম হচ্ছে বাঁশের তৈরি, যেমন বাঁশি। ঘনম হচ্ছে যেগুলো হাতে বাজানো হয়, যেগুলো কাঁসা দিয়ে তৈরি হয়, কাঁসা দিয়ে তৈরি হয়। এবং অবনদ্ধ যেগুলো চামড়া দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে অবনদ্ধ। তাই দেখো বলছে ততম তন্ত্রীগতম জ্ঞেয়ম, ততম তন্ত্রীগতম, তন্ত্রী মানে হচ্ছে তার, ততম তন্ত্রীগতম জ্ঞেয়ম, অবনদ্ধম তু পৌষ্করম, পৌষ্কর মানে হচ্ছে চামড়া, অবনদ্ধম তু পৌষ্করম মানে যেগুলো চামড়া দিয়ে তৈরি, সেটা হচ্ছে অবনদ্ধম। আর ঘনস্তু তালো বিজ্ঞেয়, ঘনস্তু তালো বিজ্ঞেয়, তাল বলতে যেগুলো হাতের মাধ্যমে বাজানো হয় বা যেগুলো কাঁসার নির্মিত, সেটা ঘন। এবং সুশিরো বংশ এইবচ, সুশিরো বংশ এইবচ মানে বাঁশের তৈরি যেগুলো, সেটা সুশির, যেমন বাঁশি। তারপরে গান বলা হয়েছিল, গান হচ্ছে 5 প্রকারের। দেখো গান 5 প্রকার, কি কি? প্রবেশ, আক্ষেপ, নিষ্ক্রাম, প্রাসাদিকম আর আন্তরম, আন্তর। প্রবেশ, আক্ষেপ, নিষ্ক্রাম, প্রবেশ, আক্ষেপ, নিষ্ক্রাম, প্রাসাদিক এবং আন্তর, এই 5 প্রকার ভেদে গান হচ্ছে 5 প্রকার। এই রূপ ভেদে গান হচ্ছে 5 প্রকার। গানম পঞ্চবিধম জ্ঞেয়ম ধ্রুবয়োগ সমন্বিতম, এবং এইগুলোকে ধ্রুবাগান বলা হয়, ধ্রুবায়োগ সমন্বিতম, এইগুলোকে ধ্রুবাগান বলা হয়। ঠিক আছে, প্রবেশ, আক্ষেপ, নিষ্ক্রাম, প্রাসাদিকম, অন্তরম, গানম পঞ্চবিধম জ্ঞেয়ম ধ্রুবায়োগ সমন্বিতম। এরপরে রঙ্গ বলা হয়েছিল, রঙ্গ। এরপরে রঙ্গ বলা হয়েছিল, রঙ্গ মানে হচ্ছে রঙ্গালয়, রঙ্গ মানে রঙ্গালয়। রঙ্গালয় বলতে অভিনয় মঞ্চ বা স্টেজ, যেখানে অভিনয় করা হয়, সেই স্টেজটাকে বলা হচ্ছে রঙ্গালয় বা রঙ্গমঞ্চ বা রঙ্গ। এই রঙ্গ হচ্ছে 3 প্রকার, কি কি? চতুরস্র, বিকৃষ্ট এবং ত্রিয়স্র, তয়েরফলা দন্তস্বয়রফলা, ত্রিয়স্র। এই রঙ্গ হচ্ছে 3 প্রকার, চতুরস্র, বিকৃষ্ট, ত্রিয়স্র। চতুরস্র বিকৃষ্টশ্চ ত্রিয়স্রশ্চৈব রঙ্গস্ত্রিয়স্রশ্চ কীর্তিতঃ। চতুরস্র বিকৃষ্টশ্চ রঙ্গস্ত্রিয়স্রশ্চ কীর্তিতঃ। ঠিক আছে, তাহলে রঙ্গ হচ্ছে 3 প্রকার। দেখো আমাদের যেগুলো বলার ছিল মানে যে নাট্য সংগ্রহে যে 11টা বিষয় আলোচ্য ছিল, সেই 11টা বিষয় এখানে শেষ হলো, সেই 11টা বিষয় এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, তাই দেখো এখানে বলছে যে এবং এসো অল্পসূত্রার্থ ব্যাদিষ্ট নাট্য সংগ্রহ, নাট্য সংগ্রহ ব্যাদিষ্ট মানে সংক্ষেপে ব্যাখ্যা করা হলো, মানে নাট্য সংগ্রহ, সেই সংগ্রহে কি কি আলোচনা আছে তাদের সম্পর্কে, সংগ্রহে কি কি আলোচনা ছিল, মোট 11টা বিষয় আলোচনা ছিল, তাদের সংক্ষেপে একটা মানে উল্লেখ করা হলো যে এইগুলো, এদের ভাগ এটা, রসের ভাগ 8টা, ভাবের ভাগ 8টা, ব্যভিচারী ভাব হচ্ছে 33টা, সাত্ত্বিক ভাব হচ্ছে 8টা, তারপরে সিদ্ধি 2 প্রকার, দৈবী মানসী, ধর্মী 2 প্রকার, লোকধর্মী, নাট্যধর্মী, প্রবৃত্তি 4 প্রকার, কী কী ছিল, প্রবৃত্তি 4 প্রকার, পাঞ্চাল মধ্যমা, উড্রমাগধি, আর দুটো কিছু ছিল, মোট 4 প্রকার হচ্ছে প্রবৃত্তি। আর বৃত্তি হচ্ছে 4 প্রকার, কৈশিকী, আরভটী, সাত্ত্বতী, ভারতী, সাত্ত্বতী, কৈশিকী, আরভটী। এইরকম করে আমরা গান 5 প্রকার, প্রবেশ, আক্ষেপ, নিষ্ক্রাম,
প্রাসাদিক, আন্তর, এই যে গান 5 প্রকার। এইভাবে আমরা সংগ্রহে যে বিষয়গুলো আলোচনা ছিল সেগুলো আমরা সংক্ষেপে জানলাম। হ্যাঁ, আর একটা হচ্ছে আতদ্যীয় 4 প্রকার, ততম, ঘনম, অবনদ্ধম, সুশিরম। সেখানে সুশির হচ্ছে বাঁশের দ্বারা তৈরি নির্মিত, বাঁশ নির্মিত বাঁশি। ঘনম হচ্ছে কাঁসার দ্বারা তৈরি, যেগুলো মৃদঙ্গ বা ঘণ্টা, কাঁসর এগুলো। এবং অবনদ্ধ হচ্ছে চামড়া নির্মিত, যেমন ঢাক। এবং ততম হচ্ছে তার দিয়ে তৈরি, যেগুলো বীণা, এগুলো। তাই দেখো, নাট্য সংগ্রহ ব্যাদিষ্ট, মানে নাট্য সংগ্রহ এখানে সংক্ষেপে ব্যাখ্যা করা হলো। অতঃপরম প্রবক্ষ্যামি সূত্রগ্রন্থ বিকল্পনম। এরপরে আমরা রস বিষয়ে ব্যাখ্যা করব। রস, তাই দেখো প্রথমেই বলছে তত্র রসান তাবৎ আদৌ অভিব্যাখ্যাস্যামহ। তত্র রসান এব, সেখানে রস বিষয়ে আমি প্রথম ব্যাখ্যা করব। রসান এব তাবৎ আদৌ অভিব্যাখ্যাস্যামহ। ঠিক আছে, আদৌ রসান ব্যাখ্যাস্যামহ, রসই ব্যাখ্যা করব। নহি রসাদৃতে কশ্চিৎ অপি অর্থ প্রবর্ততে। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এগুলো নোট করতে হবে লাইনটা। কেন না, যে সমস্ত গ্রন্থগুলো আমরা পড়ব সেখান থেকে কিছু কিছু পংক্তি ইম্পর্টেন্ট। ধরো লাইনটা তুলে দেবে যে নহি রসাদৃতে কশ্চিৎ অপি অর্থ প্রবর্ততে, ইতি পংক্তি কুত্র বর্ততে। এই পংক্তিটা কোথায় আছে? নাট্যশাস্ত্র নাকি তর্কসংগ্রহ নাকি মহাভাষ্য নাকি কাব্যাদর্শ? তাহলে তোমাকে লিখতে হবে নাট্যশাস্ত্র। বা এই গ্রন্থটা কার উক্তি, বা এই পংক্তিটা কার উক্তি, তখন বলতে হবে ভরতমুনি, তাহলে এই পংক্তিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নহি রসাদৃতে কশ্চিৎ অপি অর্থ প্রবর্ততে মানে কি? মানে তুমি যে কোনো, ওই যে 8টা রস বললাম, 8টা রস বলছে তুমি যা কিছু অর্থ বলো না কেন, মানুষকে তুমি যা কিছু মনের ভাব প্রকাশ করো না কেন, সেই মনের ভাবের মধ্যে কোনো না কোনো প্রকার একটা রস থাকবেই। 8 প্রকার যে রস, সেই 8 প্রকার রসের মধ্যে কোনো না কোনো একটা থাকবে। ঠিক আছে, যে কোনো একটা রস থাকবে, এই হচ্ছে ব্যাপার। তুমি যে কোনো কথা বলো, সেই কথার মধ্যে রস আছেই। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু যারা বোঝার ঠিক বুঝে নেয়। তাই বলছে যে রসাদ রীতে মানে ছাড়া, রস ছাড়া। রীতে যোগে পঞ্চমী হয়, তাই রসাদ রীতে যোগে পঞ্চমী হয়, তাই বলা হয় যে রসাদ রীতে, রস ছাড়া কশ্চিৎ অপি অর্থ ন প্রবর্ততে, কোনো অর্থই প্রযুক্ত হয় না। প্রবর্ততে মানে প্রযুক্ত হওয়া, ঠিক আছে, মানে কোনো অর্থই হয় না, কোনো অর্থই প্রযুক্ত হয় না রস ছাড়া। রস বিনা কোনো অর্থই প্রযুক্ত হয় না। অতএব রস সর্বত্র থাকেই, প্রত্যেকটা কথার মধ্যে রস থাকে। নহি রসাদৃতে কশ্চিৎ অপি অর্থ প্রবর্ততে। পংক্তিটা পুরো মুখস্থ করে নেবে, ঠিক আছে। পরে দেখো বলছে তত্র বিভাবানুভাব সঞ্চারী ভাব ব্যভিচারী ভাবাদ রস নিষ্পত্তি। তত্র বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাদ রস নিষ্পত্তি। মানে ওই যে বললাম যে স্থায়ী ভাবগুলো, রতি, হাস, শোক, এই যে স্থায়ী ভাবগুলো রসে পরিণত হয়। কিন্তু স্থায়ী ভাবগুলো রসে পরিণত হয়, নিজে নিজে হয় না। সেখানে বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব আর ব্যভিচারী ভাব, এই দুটো কথা একই। সঞ্চারী ভাবেরই অপর নাম হচ্ছে ব্যভিচারী ভাব। ব্যভিচারী ভাব ইজগল টু সঞ্চারী ভাব, সঞ্চারী ভাব ইজগল টু ব্যভিচারী ভাব। তাহলে কি বললাম যে বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব, এই ভাবগুলো সাত্ত্বিক ভাব, যে 8টা সাত্ত্বিক ভাব আছে সেইগুলো, এবং 33টা যে ব্যভিচারী ভাব আছে সেইগুলো। তার মানে বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব প্লাস 8টা সাত্ত্বিক ভাব প্লাস 33টা যে
ব্যভিচারী ভাব, এই ভাবগুলো ওই স্থায়ী ভাবের সঙ্গে মিশ্রিত হয়ে রসে পরিণত হয়, পরস্পরের সঙ্গে মিশে গিয়ে রসে পরিণত হয়। কি বললাম? বিভাব অনুভাব সঞ্চারী ভাব, তার সঙ্গে বিভাব অনুভাব সঞ্চারী ভাব, তার সঙ্গে 8টা সাত্ত্বিক ভাব, এবং তার সঙ্গে যে 33টা যে ব্যভিচারী ভাব, এইগুলো পরস্পরের সঙ্গে মানে স্থায়ী ভাবগুলোর সঙ্গে মিশে যায়, স্থায়ী ভাবগুলোর সঙ্গে মিশে রসের উৎপত্তি ঘটায়। মানে অটোমেটিক যে রতি নামক স্থায়ী ভাবটা রস শৃঙ্গার রসে পরিণত হয়ে গেলে এমন নয়। ওই রতি নামক যে স্থায়ী ভাব, সেখানে বিভাব অনুভাব সঞ্চারী ভাবের মিশ্রণ ঘটবে, সাত্ত্বিক ভাবের মিশ্রণ ঘটবে, ব্যভিচারী ভাবের মিশ্রণ ঘটবে, দিয়ে শৃঙ্গার রসে পরিণত হবে। ঠিক আছে? কেবলমাত্র রতিভাবটা রসে পরিণত হতে পারে না, এই হচ্ছে ব্যাপার। তাই বলছি তত্র বিভাবানুভাব ব্যভিচারী সংযোগত রস নিষ্পত্তি। এখন এই যে বিভাব, এইগুলো যদি বলা হয় তাহলে অনেকটা টাইম চলে যাবে, তবু একবার বলি, ঠিক আছে? পরে দেখো, এই যে দেখো, যে বলো না যে বিভাবানুভাব ব্যভিচারী সংযোগত রস নিষ্পত্তি, এখানে বলো না যে বিভাব অনুভাব এবং সঞ্চারী ভাব ব্যভিচারী ভাব, এই যে বিভাব অনুভাব ব্যভিচারী ভাব সংযোগাত, মানে এইগুলো সংযোগ হবে কার সঙ্গে? ওই স্থায়ী ভাবের সঙ্গে। মানে বিভাব অনুভাব ব্যভিচারী ভাব এইগুলো স্থায়ী ভাবের সঙ্গে সংযুক্ত হয়ে রসের নিষ্পত্তি হয়। এবং শুধু এইগুলো নয়, সেখানে আরও ওই যে সাত্ত্বিক ভাব, এইগুলো সব সংযুক্ত হয়ে যায়, দিয়ে রস উৎপত্তি করায়।